ওকে, সবাইকে গুড আফটারনুন। আজকে আসলে দেরি হয়ে গেল ক্লাস টেস্টের জন্য। চলো একটু দ্রুত পড়তে হবে, এমনি দ্রুত পড়াই, তারপরেও যদি আরো দ্রুত পড়তে হয় তাহলে আসলে কভার করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আজকে যেটা পড়বো আমরা, আমাদের সর্বশেষ লেকচার, সেটা হচ্ছে যে এর পরে আর লেকচার এক্সটেন্ড করব না আমি। ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ ফেব্রিক টু মিট স্পেসিফিক মেকানিক্যাল প্রপার্টিস। আসলে অনেক সময় আমাদের স্পেসিফিক কিছু মেকানিক্যাল প্রপার্টিস এর জন্য বিশেষ করে আমাদের ফেব্রিক ডিজাইন গুলো চেঞ্জ করতে হয়। এর এক্সাম্পল হিসেবে যদি আমরা প্রথমেই বলি যে আমাদের জিও টেক্সটাইল যেগুলো আছে সেগুলো কিন্তু স্পেশালি তৈরি করা হয়। তো এরকম কিছু ফেব্রিক সম্পর্কে আজকে আমরা জানবো এবং কিছু মেকানিক্যাল অ্যাসপেক্ট সম্পর্কে জানবো। ওকে, আমরা শুরু করি। তো মেকানিক্যাল প্রপার্টিস অফ দ্য ফেব্রিক, যেহেতু ডিজাইন সম্পর্কে জানবো, সেই ডিজাইন সম্পর্কে জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ ফেব্রিক। মেকানিক্যাল প্রপার্টিস গুলো কি কি একটু সেগুলো জানা দরকার। সো মেকানিক্যাল প্রপার্টিস বলতে কি বোঝাচ্ছে আমাদের, যে বলা হচ্ছে যে মেকানিক্যাল প্রপার্টিস অফ এ ফেব্রিক আর দোজ দ্যাট ফেব্রিক এক্সিবিট আপন দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস। হ্যাঁ, যে কোনো বস্তুর উপর যদি আমরা ফোর্স বা বল প্রয়োগ করি তার ফলে তার কি হবে সেটাকে আমরা বলতেছি mechanical behavior of a material or mechanical behavior of fabric. Okay, so some typical type of mechanical material include first of all tensile properties, যেটাকে আমরা বলছি tensile properties। কোনটা বলা হচ্ছে যে behavior shown by the textile material for applying load or tension। কোনো বস্তুর উপরে যদি লোড অথবা টেনশন দেই তাহলে যে বিহেভিয়ারটা শো করে সেটাকে আমরা বলতেছি টেনজাইল প্রপার্টিস। নাও নেক্সট যদি আমরা বলি যা ফ্লেক্সুরাল প্রপার্টিস, সেটা কি বলা হচ্ছে যে বিহেভিয়ার শোন বাই টেক্সটাইল ম্যাটেরিয়াল হোয়েন সাবজেক্টেড টু বেন্ডিং। যখন ভাঁজ করে, আমরা রাবার ভাঁজ করি না, যে ভাঁজ করলে যে ধরনের বিহেভিয়ার সে শো করবে সেটাকে আমরা বলছি টরশনাল প্রপার্টিস। বিহেভিয়ার শোন বাই টেক্সটাইল ম্যাটেরিয়াল অ্যাপ্লাইং টরশনাল ফোর্সেস, মোচড়ানো বা দুমড়ানো মোচড়ানো। তো রাবারটাকে যখন আমরা মোচড়াই বা কোনো দড়ি বা কোনো শাড়ি বা কোনো কিছুকে যখন স্কুইচ করি সেটাকে আমরা টরশনাল প্রপার্টিস বলছি। অর্থাৎ তখন কি ধরনের বিহেভিয়ার দিবে। and frictional properties, say behavior shown by the textile material due to causing of friction। আমরা জানি যে ফ্রিকশনের ফলে কি ধরনের বিহেভিয়ার সে শোন করবে সেটা। সো বেসিক্যালি চারটা প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস ফেব্রিক অ্যাসপেক্টে যদি আমরা কল্পনা করি, চিন্তা করি, ব্যাখ্যা করি, সেটা হচ্ছে প্রথমত টেনজাইল প্রপার্টিস, অর্থাৎ টেনশনের ফলে সেটা কি হবে। টেনজাইল প্রপার্টিস বলতে আমরা বুঝি যে স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ, যে ফেব্রিকের ছিঁড়ে যাবে কিনা। ফ্লেক্সুরাল প্রপার্টিস, যখন সাবজেক্টেড টু বেন্ডিং, ভাঁজ করলে কি অবস্থার সৃষ্টি হবে। টরশনাল, মোচড়ালে, এবং ফ্রিকশনাল প্রপার্টিস। ওকে, এখন এগুলো সম্পর্কে একটু অল্প করে আলোচনা করতে হবে। প্রথমত আমাদের টেনজাইল প্রপার্টিস, আমরা অনেক আগে থেকে পরিচিত টেনজাইল প্রপার্টিস এর সাথে। সো বলা হচ্ছে টেনজাইল প্রপার্টিস ইন্ডিকেটস হাউ এ ম্যাটেরিয়াল উইল রিঅ্যাক্ট to the forces being applied in tension. So fabric usually experience tensile loads, however they are used to apparel and technical structure. তো কি ব্রেকিং লোড, টেনজাইল স্ট্রেন্থ, টেনাসিটি, ব্রেকিং এক্সটেনশন, এই টেনজাইল প্রপার্টিস গুলো আবার অনেক প্রকার। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যে দুটো প্রান্ত ওয়েভ ফ্রম ওয়ান নিচের দিকে যদি টানা হয়, তো ব্রেকিং লোড, টেনজাইল স্ট্রেন্থ, এগুলো সম্পর্কে আমরা বহুবার পড়েছি, হয়তো মোটামুটি পরিচিত সবগুলোর সাথে। কি হলো, সরি, ওকে, তো সেগুলো আবার একটু দেখতে হবে আমাদের। সো আরো কিছু রয়েছে, যেমন ইনিশিয়াল মডুলাস, তারপরে রয়েছে ওয়ার্ক অফ রাপচার, তারপরে রয়েছে ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক রিকভারি, এলাস্টিক রিকভারি, ক্রিপ। হ্যাঁ, এগুলোর সাথে আমরা পরিচিত। তো মোটামুটি ভাবে যদি প্রথমের থেকে বলতে চাই এগুলো সম্পর্কে একটু, প্রথমত ব্রেকিং লোড বলা হচ্ছে যে কোন একটা স্পেসিমেনকে যদি আমরা লোড দেই বা ঝুলাই, মনে করো যে, তাহলে সেটা কত লোডে ছিঁড়ে যাবে আর কি। এরকম একটা স্ট্রিপে নিচের দিকে যদি লোড দেই, সেটা সিআরই, সিআরএল বা যে কোনো টেস্টিং মেথডে হতে পারে। টেনজাইল স্ট্রেন্থ মেজারমেন্ট, কততে ছিঁড়ে যাবে এবং সেটার টেনজাইল স্ট্রেন্থটা কত, টেনাসিটিটা কিরকম, ব্রেকিং এক্সটেনশন অর্থাৎ কতটুকু বেড়ে ছিঁড়ে যাবে, যে বস্তুটাকে যখন টানা হবে সেটা তো একটু এক্সটেন্ড হবে, হওয়ার পর ছিঁড়ে যাবে, সেটাকে ব্রেকিং এক্সটেনশন বলছি। তারপরে যদি বলি আমরা যে ইনিশিয়াল মডুলাস, যে স্টেজ যে কার্ভ, ওয়ার্ক অফ রাপচার, যে এই লেন্থ বৃদ্ধির ফলে কতটুকু কাজ হয়েছে, ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক রিকভারি, ইলাস্টিক রিকভারি, যে এখান থেকে সে আগের অবস্থায় কতখানি ফিরে গেছে, ক্রিপ, কতখানি ভাঁজ পড়েছে, টেম্পোরারি এবং পার্মানেন্ট ক্রিপ। বিশেষ করে ক্রিপের সাথে আমরা পরিচিত, কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের যে ড্রেসগুলি রয়েছে সেগুলোতে ক্রিপ হয়, বা ওকে, এ ধরনের ভাঁজ পড়ে, সেটা পার্মানেন্ট হতে পারে, টেম্পোরারি হতে পারে।
Okay, so this is tensile properties and now flexural properties. Flexural properties টা আমরা কি বলছি, যে আমরা জানি যে ব্যান্ডিং এর প্রভাবে। So flexural properties one of the mechanical properties of textile material in the property or behavior shown by that fabric when bent it. যখন এরকম ভাঁজ পড়তেছে তখন যে ধরনের প্রপার্টি শো করছে বা যে অবস্থার সৃষ্টি হচ্ছে। The importance of the flexural properties required when wear cloth flexural modulus is used to indication material stiffness and when flex, এটা সাধারণত একটা ম্যাটেরিয়ালের স্টিফনেস প্রকাশ করছে, মানে কতখানি সে বেন্ডিং শোটা। যেমন একটা প্লাস্টিকের কি বলবো, একটা প্লাস্টিকের শীট আমাদের যে A4 সাইজের ইয়ে অ্যাসাইনমেন্টের কাভার পেজে যে প্লাস্টিক ফাইলগুলো আমরা ইউজ করি, সেটার বেন্ডিং প্রপার্টি, সেটাকে যদি ভাঁজ করি এবং একটা ফেব্রিককে যদি ভাঁজ করি, সেটা কিন্তু একই রকম হবে না, যেটাকে আমরা, তো প্লাস্টিকের যে ফাইলটা রয়েছে সেটা বেশি স্টিফ হবে, হ্যাঁ, সেটাকে স্টিফনেস বলছে। ফ্লেক্সুরাল প্রপার্টিজ ইনক্লুড ফ্লেক্সুরাল রিজিডিটি, বেন্ডিং রিকভারি, বেন্ডিং মডুলাস। পরবর্তীতে আরো কিছু প্রপার্টিজ আছে যেগুলো এটা শো করে আমাদের, এটাকে ফ্লেক্সুরাল প্রপার্টিজ বলছি আমরা। ওকে, নাও টরশনাল প্রপার্টিজ। টরশনাল প্রপার্টিজ একটা ছবি দেখতে পাচ্ছ পাশে টাওয়েলের, বলা হচ্ছে যে বিহেভিয়ার শোন বাই দ্য ফেব্রিক সাবজেক্টেড টু এ টরশনাল ফোর্সেস called torsional properties, the property of the material torsional force applied on it. So here torsional force is twisting force হতে পারে that may be applied 2 inch on the material in opposite direction. So torsional rigidity, breaking, twist, shear modulus, etc. For পরবর্তীতে যদি আমরা দেখি যে ফ্রিকশনাল প্রপার্টিজ যেটা রয়েছে আমাদের, যে ফ্রিকশনাল প্রপার্টিজ ডিউ টু দ্য ফ্রিকশন বিটুইন দ্য ফাইবার, ইয়ার্ন অর ফেব্রিক। আমাদের চলতে ফিরতে গায়ে পড়তে প্রতিদিনই কিন্তু ফ্রিকশন হচ্ছে, হয়তো আমরা ফ্রিকশন সম্পর্কে পড়েছি। এই ফ্রিকশনাল প্রপার্টিজটা আসলে তার কিরকম সেটা আমাদের জানা দরকার, কারণ এই ফ্রিকশনের উপর বেস করে কিন্তু আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করে এক্সেট্রা। তো ফ্রিকশনাল প্রপার্টিজ পরে যেটা এখানে একটু বিস্তৃত আলোচনার জন্য দেওয়া আছে সেটা হচ্ছে ব্রেকিং লোড। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ টেস্টের। বলা হচ্ছে যে লোড, ব্রেকিং লোড কোনটা, লোড হুইচ কজেস দ্য ফ্র্যাকচার ইন এ টেনজাইল, কম্প্রেশন, ফ্লেক্সুরাল, টরশন, অর্থাৎ যে কোনো একটা প্রপার্টিস এর যেটা কি ঘটাবে, অর্থাৎ ফ্র্যাকচার ঘটাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থাটা বিচ্যুত করবে, সেটাকেই আমরা সেটার ব্রেকিং লোড বলবো। সেটা হতে পারে টেনজাইল, সেটা হতে পারে কম্প্রেশন, সেটা ফ্লেক্সুরাল, সেটা টরশন হতে পারে। সো প্রত্যেকটাকে বলছে। সো ইন টেক্সটাইল টেস্টিং ইন ইয়ার্ন ব্রেকিং লোড ইজ অলসো কল্ড ব্রেকিং স্ট্রেন্থ সামটাইম। কোনটা, যে কতক্ষণে এটা আসলে ছিঁড়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি। সো ব্রেকিং লোড, কত লোডে ছিঁড়ে যাচ্ছে। টেনজাইল স্ট্রেংথের সঙ্গে আমরা আগেও পড়েছি যে টেনজাইল স্ট্রেংথ মেজার করব কিভাবে, এগুলো তিনটা আমরা জানি থাকি সাধারণত। কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন তোমরা পড়েছো, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, কনস্ট্যান্ট রেট অফ ট্রান্সভার্স, কনস্ট্যান্ট রেট অফ লোডিং। ওকে, তো এইগুলো এই প্রিন্সিপালে সাধারণত আমাদের টেনজাইল স্ট্রেংথ টেস্ট করা হয়ে থাকে। পরবর্তীতে যদি যাই টেনাসিটি, টেনাসিটিটা কাকে বলছে সেটা যদি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। দ্য রেশিও লোড রিকোয়ার্ড টু ব্রেক দ্য স্পেসিমেন অ্যান্ড দ্য লিনিয়ার ডেন্সিটি অফ দ্য স্পেসিমেন। দেখো প্রত্যেকটা সবগুলো একই রকম মনে হয়, কিন্তু আসলে একই রকম না, একটু পার্থক্য রয়েছে টেনজাইল স্ট্রেংথ এবং টেনাসিটি। টেনাসিটিটা কি বলছি, টেনজাইল স্ট্রেংথটা হচ্ছে যে লোডটা দরকার হয় কোনো একটা বস্তুকে ছিঁড়তে, সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি। ওকে, তো এখন টেনাসিটি তাহলে কোনটা, লোড রিকোয়ারিড টু ব্রেক এ স্পেসিমেন, বুঝলাম, বাই লিনিয়ার ডেনসিটি অফ দ্য স্পেসিমেন। যে একটা দড়িকে মনে করো আমি ছিঁড়বো, সেই দড়িটাকে ছিঁড়ার জন্য আমার একটা নির্দিষ্ট প্রয়োজনীয় পরিমাণ শক্তি লাগবে, সেটাকে আমরা লোড বলছি। ওকে, লাগলো, এবং সেই দড়িটার লিনিয়ার ডেনসিটি মানে দড়িটা কত মোটা বা চিকন সেটাকে কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ যত বেশি মোটা দড়ি লাগবে তত বেশি লোড বেশি লাগবে, এরকমটাই তো। সো টেনাসিটি আমার ডেনসিটির অনুপাতে, লিনিয়ার ডেনসিটির অনুপাতে কি পরিমাণ লোড লাগছে সেটার যে রেশিওটা, সেটাকে আমরা টেনাসিটি বলছি। সো সেটাকে সাধারণত গ্রাম ডেনিয়ার, গ্রাম পার টেক্স ইত্যাদিতে প্রকাশ করা যায়। ব্রেকিং এক্সটেনশন বলতে যেটা বোঝাচ্ছে, এক্সটেনশন শব্দটা দিয়ে আমরা বুঝতেছি যে বেড়ে যাবে। সো ব্রেকিং এক্সটেনশনটা বলাচ্ছে দ্য ইলংগেশন নেসেসারি টু ব্রেক এ টেক্সটাইল ম্যাটেরিয়াল ইজ ইউজফুল কোয়ান্টিটি। আমরা নরমালি যদি দেখি যে it may be expressed by the actual percentage of increase and length is termed as a breaking extension. So mathematically যদি বলি ব্রেকিং এক্সটেনশন, elongation at break, initial length গুণন 100%। কিরকম বিষয়টা, বিষয়টা এরকম, মনে করো একটা পলিস্টার ফেব্রিক, এটা তোমার এ পয়েন্ট, এটা তোমার বি পয়েন্ট, এখানে তোমার ঝুলানো আছে, এখানে তুমি লোড দেওয়া হয়েছে, লোড দেওয়ার কারণে ফেব্রিকটা কি হয়েছে, নিচের দিকে ঝুলে পড়েছে একটু সি, তারপরে এখানে গিয়ে সি যখনই অতিক্রম করেছে তখন সেটা ছিঁড়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে ব্রেকিং লোড, যেটাতে ছিঁড়ে যাচ্ছে।
তো টেনাসিটি হচ্ছে যে এই যে ইয়ানটার মোটা অর্থাৎ থিকনেসটা রয়েছে অর্থাৎ লিনিয়ার ডেনসিটিটা রয়েছে এটাতে কতটুকু লোডে সেটা ছিটছে সেটা। আর ব্রেকিং এক্সটেনশনটা হচ্ছে যে অরিজিনাল লেন্থ ইনিশিয়াল ইলংগেশন এট ব্রেক বাই ইনিশিয়াল লেন্থ। ইলংগেশনের ব্রেক কোনটা, বি থেকে সি যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে ভরের কারণে টানার কারণে সেটা হচ্ছে ইলংগেশন এট ব্রেক। অ্যান্ড ইনিশিয়াল লেন্থ কোনটা, এ থেকে বি। তাহলে আমার এই ব্রেকিং এক্সটেনশনটা কি হচ্ছে, ব্রেকিং এক্সটেনশনটা হচ্ছে বিসি বাই এবি গুণন 100%। ওকে, ওয়ার্ক অফ রাপচার। আমরা জানি বল প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে সেখানে কাজের সৃষ্টি হয় ফিজিক্সের ভাষায়। তো এখন এখানেও কিন্তু বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগে বস্তুটির অবস্থান এখান থেকে এখানে এসেছে, তার মানে এখানেও কিন্তু কাজ হয়েছে। সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ রাপচার ইজ ডিফাইন্ড এজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ ম্যাটেরিয়াল, or total work done to break the material। তাহলে এই বস্তুটাকে ছিঁড়তে একটা কাজ করতে হয়েছে, তাহলে সেই কাজটা করতে কি পরিমাণ এনার্জি লেগেছে সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার। ডিস্টেন্স চেঞ্জ হয়েছে তো, জায়গা পরিবর্তন হয়েছে তো, সেটাকে আমরা বলতেছি জুল, তার একক। ওকে, তো সো এখান থেকে আমরা টেনাসিটি, ব্রেকিং এক্সটেনশন এবং ওয়ার্ক অফ রাপচার, তাহলে টেনাসিটিটা সিম্পলি লিনিয়ার ডেনসিটির এগেইনস্টে ব্রেকিং লেন্থ, যেটা ব্রেকিং লোড, ব্রেকিং এক্সটেনশনটা হচ্ছে যেটুকু এক্সটেন্ড হবে বাই তার ইনিশিয়াল লেন্থ, এবং ওয়ার্ক রাপচার হবে সেই এক্সটেনশনটার জন্য যতটুকু কাজ করতে হবে সেটাকে আমরা বোঝাচ্ছি। পরবর্তীতে আমাদের ইনিশিয়াল মডুলাসের কথা যদি বলি, এখানে একটা কার্ভ দেওয়া আছে। এই কার্ভটার সাথে হয়তো তোমরা আগে থেকেই পরিচিত, এ কারণে এই কার্ভটা বহুল ব্যবহৃত একটা কার্ভ। দেখো এখানে স্ট্রিজ এবং স্ট্রেইন, আমরা দুটো শব্দের জানি, এগুলো আমরা ফিজিক্সে পড়ে এসেছি। স্ট্রিজ এবং স্ট্রেইন, যে দুটোতে বল প্রয়োগের ফলে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা স্ট্রিজ স্ট্রেইন বলছি। তো এখানে আমরা যদি দেখি একটা ফেব্রিকের একটা বস্তুতে একটা পলিস্টার ফাইবারের ক্ষেত্রেই যদি বলি, যে পলিস্টারের ফাইবার ক্ষেত্রে কি এরকম কার্ভটা হচ্ছে কিরকম, বলা হচ্ছে যখন এতে বল প্রয়োগ করা হচ্ছে সেটা সময়ের সাথে সাথে কি হচ্ছে যে প্রথমের দিকে এইভাবে আস্তে আস্তে ইলাস্টিক লিমিট এখানে আমরা দেখতে পাচ্ছি বি, অর্থাৎ জি ও থেকে বি পর্যন্ত তার ইলাস্টিক লিমিট। অর্থাৎ একটা রাবারের কথা যদি মনে হয়, টেনে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে, যেটাকে আমরা ইলাস্টিক লিমিট বলছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সি, ই, তারপরে প্লাস্টিক লিমিট যেটাকে আমরা বলছি এই ই থেকে এফ, অর্থাৎ বির পরে থেকে যখন টেনে আর ছেড়ে দিব তখন সেটা তার আগের অবস্থায় ফিরে আসবে না, যেটাকে আমরা প্লাস্টিক লিমিট বলছি। এবং যখন এটা এফ পর্যন্ত বিস্তৃত এবং এফ এর পরে যখন আরো বেশি টানবো তখন সেটা কি হচ্ছে, একেবারে ছিঁড়ে যাচ্ছে। অর্থাৎ এখানেই কিন্তু সে আর আগের অবস্থায় ফিরে আসছে না, কারণ তার ইলাস্টিক লিমিট এটা। তো এটা ক্রস করলে সে আর আগের অবস্থায় ফিরে আসতেছে না, অর্থাৎ এটাই আমাদের এক্সটেনশন। যখন এখানে ছিঁড়ে যাচ্ছে তখন আমাদের সেটা ব্রেকিং লোড, ব্রেকিং পয়েন্ট ইত্যাদি। সো তাহলে ইলাস্টিক লিমিটের ভিতরেই একটা বস্তু ইলাস্টিক বিহেভিয়ার করবে। সো নাও ইনিশিয়াল মডুলাস, বলা হচ্ছে যে দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল বিটুইন ইনিশিয়াল কার্ভ এন্ড দ্য হরিজন্টাল এক্সিস ইকুয়াল টু দ্য রেশিও অফ স্ট্রিজ স্ট্রেইনের কার্ভটাকে আমরা বলতেছি ইনিশিয়াল মডুলাস। সো ইঞ্জিনিয়ারিং সায়েন্স দ্য রেশিও অফ টার্ম ইয়ং মডুলাস, ইন টেক্সটাইল ইজ ইয়ং ইনিশিয়াল। ইয়ং মডুলাস এবং ইনিশিয়াল মডুলাস আমাদের একই বিষয়। ওকে, সো টেন আলফা সমান স্ট্রেস বাই স্ট্রেইন। টেন আলফা যদি বেশি হয় এক্সটেনশন কম বেশি হবে, অর্থাৎ উপরের দিয়ে বেশি বোঝাচ্ছে, নিচের থেকে বেশি বোঝাচ্ছে। ওকে, ওয়ার্ক ফ্যাক্টর, দ্য রেশিও বিটুইন ওয়ার্ক রাপচার, কোনটা ওয়ার্ক রাপচার যে পরিমাণ কাজ করতে হয়, এন্ড দ্য প্রোডাক্ট ব্রেকিং লোড, এন্ড দ্য প্রোডাক্ট ব্রেকিং লোড বাই ব্রেকিং ইলংগেশন, এন্ড ইলংগেশন ইজ কল্ড ওয়ার্ক ফ্যাক্টর। তাহলে কি হচ্ছে, ওয়ার্ক রাপচার যতটুকু কাজ করতে হয় কি করতে, ব্রেকিং ইলংগেশন অর্থাৎ ছিঁড়তে বস্তুটার অর্থাৎ ইলংগেশন করতে, এবং সেটার জন্য কতটুকু লোড লাগে সেটার কম্বিনেশনটাকে আমরা বলছি, রেশিওটাকে আমরা বলছি ওয়ার্ক ফ্যাক্টর। ওয়ার্ক রিকভারিটা কি, দ্য রেশিও বিটুইন দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য recovery and total work done in total extension is called work recovery. So total extension সমান elastic extension plus plastic extension. Okay, আচ্ছা কেন এরকম হচ্ছে আজকে। ওকে, সো আমরা যদি এখানে দেখি যে ওয়ার্ক রিকভারিটা কি, বলা হচ্ছে যে দ্য ওয়ার্ক রিকভার রিটার্ন টু ডিউরিং ওয়ার্ক এন্ড টোটাল ওয়ার্ক ডান ইন এক্সটেনশন। সো টোটাল ইলাস্টিক এক্সটেনশন প্লাস প্লাস্টিক এক্সটেনশন, টোটাল ওয়ার্ক ইলাস্টিক এক্সটেনশন বাই রিকোয়ার্ড এক্সটেনশন। দেখো আমরা যখন একটা রাবারকে টেনে এই জায়গায় ছেড়ে দেই, আমরা যখন এখানে রাবারটাকে টেনে তার এই অবস্থানে নিয়ে যাই তখন একটা কাজ হয়, আবার রাবারটা যখন ফিরে আসে তখনও কিন্তু একটা কাজ হয়, যেটাকে আমরা ওয়ার্ক রিকভারি বলছি। ওকে,
নেক্সটে যদি যাই ইলাস্টিক রিকভারি, যে ইলাস্টিক লিমিটের ভিতরে বস্তুটা তার আগের অবস্থা শো করবে বা আগের অবস্থায় ফিরে আসবে, সেটাকে আমরা ইলাস্টিক রিকভারি বলছি। পরবর্তীতে যেটা আসছে ইয়েল্ড পয়েন্ট, বলা হচ্ছে দ্য পয়েন্ট আপ টু হুইচ ফাইবার বিহেভস ইলাস্টিক ডিফরমেশন and after which the plastic is called yield point। কোনটাকে আমরা বলতেছি, এই যে জায়গাটাতে আমরা দেখতেছি, অর্থাৎ এই জায়গার এই পাশে সে প্লাস্টিক অর্থাৎ ইলাস্টিক পয়েন্ট শো করবে, কিন্তু এই জায়গার এই পাশে সে ইলাস্টিক পয়েন্ট শো করবে না, প্লাস্টিক পয়েন্ট শো করবে। তাহলে ইলাস্টিক এবং প্লাস্টিক পয়েন্টের মাঝখানে যে পয়েন্টটা, সেটাকে আমরা অর্থাৎ ইলাস্টিক রিজিয়ন শেষ প্লাস্টিক রিজিয়ন শুরু, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি ইয়েল পয়েন্ট। ওকে, এরপরে যদি বলি স্ট্রিসের কথায় যদি আসি, এই স্ট্রিস এবং স্ট্রেন যেটা বললাম একটু আগে, যে ইট ইজ দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল ফোর্স এফ প্রডিউস হোয়েন সাবস্টেন্সেস ডিফর্ম, অর্থাৎ কোন একটা বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর যে ডিফরমেশন হবে টু দ্য এরিয়া এ ওভার দ্য ফোর্সেস, অর্থাৎ বল প্রয়োগে কোনো বস্তুর পরিবর্তন হলে সেটাকে আমরা কি বলতেছি, স্ট্রেস। ইন ইকুইলিব্রিয়াম দ্য ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স। ওকে, সো এসআই ইউনিট এটা আমরা জানি, স্ট্রেনটা কি, স্ট্রেন দ্য রেশিও অফ দ্য চেঞ্জেস সাইজ অর শেপ অরিজিনাল সাইজ অর শেপ, এন্ড দিস ইজ ডাইমেনশন এন্ড জাস্ট নাম্বার। স্ট্রেস এবং স্ট্রেসটা কি তাহলে, বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তু ডিফরমেশন হয়, তাহলে সেটা কি, কতটুকু এরিয়ার ভিতরে কতটুকু বল প্রয়োগ হলো সেটাকে স্ট্রেস বলছে, এবং কতটুকু বল প্রয়োগে কতটুকু ডিফরমেশন হলো, ডাইমেনশনাল চেঞ্জ হলো, সেটাকে আমরা স্ট্রেইন বলছি। নাও দ্য ক্রেপ, বলা হচ্ছে যে when a load is applied to the textile material instances strain is occurred and but after the strain will be lower with the passing of time, so the behavior material is called creep। কি হচ্ছে পার্মানেন্ট ক্রিপ, মানে ভাঁজ পড়া, দুই প্রকার, পার্মানেন্ট, টেম্পোরারি। এ থেকে বি থেকে সি, এখানে দেখো এবি ইনিশিয়াল স্পেসিমেন এন্ড এডি ফাইনাল লেন্থ আফটার রিকভারি, পুরোটা বাড়ার পর, এন্ড টোটাল এক্সটেনশন, ওকে, এন্ড ইসি ইলাস্টিক টেনশন এন্ড বিসি প্লাস্টিক এক্সটেনশন। যদি আমরা এখানে দেখি, সো এখানে যদি আমরা বলি, একটু খেয়াল করি কে মেসেজ দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে, এটা পড়ে দিও শেয়ার। ওকে, সো টোটাল এক্সটেনশন আমরা যদি একটু দেখি, যে টোটাল ইলাস্টিক এক্সটেনশন প্লাস প্লাস্টিক এক্সটেনশন, তাহলে কি টোটাল এক্সটেনশন কোনটা হবে, ইলাস্টিক যতখানি বাড়বে প্লাস প্লাস্টিকে যতখানি বাড়বে, সো ইলাস্টিক রিকভারি ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন, কতখানি ফিরে আসে সেটাকে আমরা প্লাস্টিক রিকভারি প্লাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন। ওকে, সো হোপফুলি ক্লিয়ার এখানে ক্রিপ এবং এক্সটেনশন সম্পর্কে। নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফ্লেক্সুরাল রিজিডিটি। বলছিলাম যে ফ্লেক্সুরাল রিজিডিটি যখন ফ্লেক্সুরাল প্রপার্টিসে যাবে, তখন সেটাকে আমরা বলছি যে ফ্লেক্সুরাল রিজিডিটি ইজ এ মেজার অফ স্টিফনেস, যে ব্যান্ডিং করতে হবে, যে মেজার অফ স্টিফনেস যেখানে কি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ হ্যান্ডেল, সো it is defined as a couple of required to bend the fabric to the curvature, and bending rigidity is inversely proportional to the square root of radius, so finer fiber has easier to bend। very simple, যে কোন একটা বস্তুকে ভাঁজ করতে গেলে যেটা যত বেশি ফাইন হবে, তাহলে সেটা তত তাড়াতাড়ি ভাঁজ করা যাবে, বা সেটাই বলা হচ্ছে এখানে। সো ফ্লেক্সুরাল রিজিডিটি ইটা বাই ইএস বাই সি স্কয়ার বাই 4 পাই রো, যেখানে স্পেসিফিক মডুলাস, তারপর ফাইবার শেপ ফ্যাক্টর, ফাইবার ইনার লিনিয়ার ডেনসিটি, ফাইবার ডেনসিটি, সেগুলো এটা আর হবে না, এটা রো হবে, ঠিক আছে। ওকে, ব্যান্ডিং রিকভারি যদি বলি, আই এম ব্যান্ডিং মডুলাস। ব্যান্ডিং রিকভারিটা কি, বলা হচ্ছে রিকভারি ফ্রম এ গিভেন কার্ভেচার ইজ কল্ড ব্যান্ডিং। রিকভারি শব্দ দিয়ে কি বোঝাতে চাচ্ছে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসা। সো ভাঁজ করার, অর্থাৎ কোন একটা বস্তুকে ব্যান্ড করার পর সেটা যখন তার আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে আমরা ব্যান্ডিং রিকভারি বলছি। সো 15 linear nylon fiber shows 100% recovery from small curvature and 20% recovery from large curvature। মনে করো যে একটা নাইলন ফাইবারকে তুমি স্মল কার্ভ করলা, তাহলে সে কি আগের অবস্থায় ফিরে যাবে। তো নরমালি কটনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সো ইউনিট আমরা দেখি নিউটন পার মিটার স্কয়ার বাই টেক্স। বেন্ডিং মডুলাস বলা হচ্ছে ফ্লেক্সুরাল মডুলাস denotes the ability of the material to bend, and it is measure the material stiffness resistance to bend and when forces applied perpendicular to the edge of the sample। ওকে, অনেকগুলো সংজ্ঞা আসলে। ফ্লেক্সুরাল রিজিডিটি, টরশনাল রিজিডিটি, অর্থাৎ টরশন অর্থাৎ টুইস্ট করলে, বা এই টুইস্টের মতো করলে, বা এরকম ডিফরমেশন করলে যে সমস্যাটা সৃষ্টি হয়, বা যে রিজিডিটিটা সৃষ্টি হয়, যে টর্কের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি। টরশনাল রিজিডিটি ইজ দ্য রেসিস্ট্যান্ট অফ দ্য টেক্সটাইল এগেইনস্ট টুইস্টিং, অর্থাৎ টুইস্ট করতে দিবে না, বা সেই যে রেসিস্টিং ক্ষমতাটা, সেটাকে টরশনাল রিজিডিটি বলছে। টরশনাল রিজিডিটির সংজ্ঞা কিভাবে দেওয়া যেতে পারে, যে মনে করো তোমার কাছে একটা রাবার আছে আর একটা সুতা আছে, একটা সুতাকে সহজেই তুমি টুইস্ট দিতে পারবে, কিন্তু একটা রাবারকে তুমি টুইস্ট দিতে চাইলে সে কিন্তু টুইস্ট নিবে না। সো ইট ক্যান বি ডিফাইন্ড as the torque applied to the insert unit per unit length of the fabric। So
টরশনাল রিজিডিটি কে RT ইজিক্যাল টু ইটা ইটি স্কয়ার বাই রো দিয়ে প্রকাশ করতে পারি। সেখানে ইটা শেপ ফ্যাক্টর, স্পেসিফিক শিয়ার মডুলাস, লিনিয়ার মডুলাস এন্ড ডেনসিটি। স্পেসিফিক টরশনাল রিজিডিটির যদি আমরা স্পেসিফিক টরশনাল রিজিডিটি ই বাই রো, যেখানে শেপ ফ্যাক্টর, ই স্পেসিফিক মডুলাস এন্ড রো ডেনসিটি। স্পেসিফিক রিজিডিটি অফ ডিফারেন্ট ফাইবার আমাদের এখানে যাওয়া আছে, যেমন কটনের কত 1.6, উল, সিল্ক, ভিসকস, পলিস্টার। ওকে, ব্রেকিং টুইস্ট। ব্রেকিং টুইস্ট কোনটা বোঝাচ্ছে? যে দেখো, ব্রেকিং একটা শব্দ, টুইস্ট একটা শব্দ। ব্রেকিং টুইস্ট ইজ দ্য ফ্যাক্টর ফর হুইচ দ্য টেক্সটাইল ফাইবার ইজ ব্রেক। একটা সময় হয় না, আমরা যখন বেশি টুইস্ট দেই তখন ফেব্রিকটা আমাদের অনেক ইয়ার্নটা আমাদের অনেক বেশি শক্ত হয়ে যায়, কিন্তু আরো বেশি যখন টুইস্ট দেই তখন একটা সময় কি হয়, যে ফেব্রিকটা টুইস্ট খেতে খেতে এক সময় ছিঁড়ে যায়। এটা হয়তো আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখেছি, দড়িতে যদি এত বেশি পাক দেই। So breaking twist can be defined as the number of turn or twists required to break a fiber or fabric, yarn or fabric. So breaking twist depends on the diameter of the yarn, fiber, fabric inversely proportional to the diameter. তাহলে ডায়ামিটারের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কতটুকু টুইস্ট লাগবে সেটাকে চিরতে। ওকে, ব্রেকিং টুইস্ট অ্যাঙ্গেল বলা হচ্ছে যে along with the through outer layers of the fiber shared a breaking known as breaking twist angle, and breaking twist angle is usually denoted by alpha. So mathematically breaking, আমরা যদি একটা ইয়ের সাথে কল্পনা করে থাকি যে একটা হেলিক্যাল ফাইবার রয়েছে, সেটা কি হচ্ছে, তো এটাকে যখন ভাঁজ করা হচ্ছে, এটার যে থিতাটা রয়েছে সেই থিতার কথা বলা হচ্ছে। সো বিভিন্ন ফাইবার ব্রেকিং টুইস্ট যদি আমরা বলি, কটনের ক্ষেত্রে 35 ডিগ্রি, ভিসকস পলিস্টারের 50 ডিগ্রি, ওকে, উলের বিভিন্ন ডিগ্রি কোণ রয়েছে, যেটাতে আসলে ব্রেকিং টুইস্ট অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলে থাকে ব্যান্ড করলে সেটা ভেঙে যায় বা ডিফর্ম হয়ে যায়। ওকে, শেয়ার মডুলাস, শেয়ার শব্দটার দিকে কথা বুঝতে পারছি যে শেয়ার মডুলাস ক্যান বি ডিফাইন্ড এজ দ্য রেশিও বিটুইন শেয়ার স্ট্রেস এন্ড শেয়ার স্ট্রেইন। স্ট্রেস এবং স্ট্রেইন আমরা জানি, একটু আগে জেনেছি, তাহলে শেয়ার মডুলাস হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেইনের রেশিওটাকে আমরা বলছি শেয়ার মডুলাস। ওকে, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, এগুলো ছিল মেকানিক্যাল প্রপার্টিস। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম অনেকগুলো মেকানিক্যাল প্রপার্টিস, এগুলো তোমরা আগেও পড়েছো, আবার একটু সবাইকে ঝালিয়ে নিতে হবে এই প্রপার্টিস গুলো। ওকে, এখন যেটা আমরা যাবো যে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফেব্রিক। ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফেব্রিক আমরা কাকে বলছি? So engineering design fabrics are engineering design of the fabric defined as the fabric which are produced by some modified engineering design fabric manufacturing technique that conventional from unconventional engineering application, যেটা সাধারণত আমাদের স্ট্রাকচার থেকে এবং সেই সাথে কি বলবো যে অ্যাপ্লিকেশনও ভিন্নতা আনে, বা অ্যাপ্লিকেশনও ভিন্নভাবে ভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়। বেসিক্যালি দ্য ইঞ্জিনিয়ার্ড ফেব্রিক্স কভার 2D 3D ফেব্রিক্স। ওকে, আমরা জানি না যে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ফেব্রিক এখন বের হচ্ছে, তারপর বেলস, ব্রেইডেড, এরোস্পেস, অটোমেটিক টেক্সটাইল, ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল, হাই পারফরম্যান্স টেক্সটাইল, আর দিস আর দ্য ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল। বিশেষ করে যখন আমরা এরোস্পেস টেক্সটাইলের কথা বলবো, তখন কি সেখানে প্রচুর পরিমাণে আমাদের প্রেসার থাকে এবং সেই প্রতিকূল পরিবেশ থেকে, অর্থাৎ এই ধরনের ইঞ্জিনিয়ারিং এসপেক্ট গুলো মেজার করার জন্য আমাদের কিছু ফেব্রিক রয়েছে, কিছু স্ট্রাকচার রয়েছে। যেমন প্রথমেই আমরা যদি চলে আসি, সেটা হচ্ছে উইভ স্ট্রাকচার। বলা হচ্ছে উইভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কি করা হয়, প্লেন উইভ সাধারণত, এন্ড প্লেন উইভ ডেরিভেটিভস গুলো সাধারণত ইউজ করা হয়। বলা হচ্ছে 2 or 3 dimensional engineering fabric consist various weaves in which plane and linoplanes waves are widely, there are some weaves and provide by engineering fabric. So plane weave and derivatives এগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়। প্লেন উইভ কি 1 1 1 2 2 1। So simplest and manufacturing engineered plane weave is produced by alternating lifting and lowering warp associated with the thread। কি আমাদের লুমে কি থাকে, দুই সেডিয়ান ওয়ার্প উঠে এক সেট নামে তারপর এদিক দিয়ে ইনসার্শন করা হয় ওয়েবড। So the performance of the engineered fabrics, the plain weave beyond type of fiber use, and this staple and filament flex etc. So bending rigidity, তারপর by chance the density, চেঞ্জ গুলো ডেনসিটি ইত্যাদি চেঞ্জ করে কিন্তু আমরা করতে পারি। আমরা যে ইঞ্জিনিয়ারিং ফেব্রিক এসপেক্টের ক্ষেত্রে যেমন মেশ ফেব্রিক ইউজ করে থাকি, মেশ কিন্তু প্লেন ফেব্রিক, মেশ পলিস্টার যেটা দিয়ে আমরা স্ক্রিন প্রিন্টিং করে থাকি। হ্যাঁ, এছাড়াও আমাদের বলা হচ্ছে যে প্লেন ওয়েভ ক্যান বি মডিফাইড ফ্রম রিব এন্ড ম্যাট ওয়েভ। রিভ এবং ম্যাট ওয়েভের কথা আমরা শুনেছি, যে রিভ আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, সেটা আমরা জানি। তো রিভের কিন্তু ডাবল স্ট্রাকচার। So these weaves are produced when two or more than and two adjoining warp and weft threads are considered as a unit and leaves are bound simultaneously. Okay, তারপর প্লেন উইভের কিছু ডেরিভেটিভস আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং এসপেক্টে ব্যবহৃত হয়। সেকেন্ডলি আমরা যদি বলি ট্রাইএক্সিয়াল কিছু উইভস আছে, এখানে আমরা ছোট্ট একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে এটাকে ট্রাইএক্সিয়াল উইভ বলছি, এটা হয়তো গ্রামের দিকে দেখে থাকবো। সো ট্রাইএক্সিয়াল উইভ ক্যান বি ডিফাইন্ড as a set of threads
where the three sets of threads from a multi tooth or equal in triangles which are set of worm and interlace 60 degree with each other with workment wave বলা হচ্ছে এখানে তিন সেট ইয়ার্ন থাকছে এবং সেই তিন সেট ইয়ার্ন পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে তৈরি করছে. So the treating the bursting strength and triaxial fabric with remarkable and conventional fabric, the sheer rigidity of the fabrics and located triaxial fabrics এর ক্ষেত্রে যেমন আমরা braid বলতে পারি. So triaxial woven is engineered fabric have found wide range of technical application in balloon fabrics, pressure sail cloths যেটা নৌকার পালে লাগানো হয়, টায়ার ফেব্রিক্স এক্সেট্রা, লেমিনেট টায়ার আমাদের যেটা গাড়ির টায়ার সেটা কিন্তু এক প্রকার কম্পোজিট. তো কম্পোজিট ফেব্রিকে এখানে সাধারণত এই ধরনের ট্রাইক্সিয়াল ফেব্রিক ইউজ করা হয়. নরমাল যে ফেব্রিক আছে সেগুলো ইউজ করে কিন্তু কম্পোজিট তৈরি করা যাবে না. পরবর্তীতে যদি ট্রাইঅক্সিয়াল অর্থাৎ তিনটা অক্ষর রয়েছে, তো ডাইমেনশনাল ওভেন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক্স এর কথা যদি আমরা বলি তাহলে সেটা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে যে এটার থ্রি ডাইমেনশন বলতে আমরা কি বুঝি যে লেন্থ ওয়েট এবং উইথ থাকতে হবে. আমরা সাধারণত ফেব্রিকের লেন্থ এবং উইথ মাপি কিন্তু থিকনেস যেটা সেটা সাধারণত মাপি না. সো থ্রি ডাইমেনশনাল ফেব্রিকের ক্ষেত্রে পাশে কিছু তোমরা চিত্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে. তো এই সমস্ত ছবি দেখে বোঝা যাচ্ছে যে থ্রি ডাইমেনশনাল কনসেপ্টটা. সো থ্রি ডাইমেনশনাল ওভেন ইঞ্জিনিয়ার্ড ফেব্রিক্স আর প্রোডিউসড ফ্রম enhance the strength, thickness and extensibility, porosity and durability. In oven engineered fabrics, the performance 3D oven fabrics can be engineered by making some alteration used and the thread specimen, raw material structure, twist factor, warp, etc. দেখো থ্রি ডাইমেনশনাল ফেব্রিক তাহলে আমাদের কয়টা পাইলাম আমরা যে প্লেন একটা ওয়েব স্ট্রাকচার সাধারণত ইঞ্জিনিয়ারিং ফেব্রিকে ইউজ হয়, সেটা প্রথমত ওয়েব স্ট্রাকচার, যেটা দ্বিতীয়ত ট্রায়াক্সিয়াল স্ট্রাকচার এবং তৃতীয়ত যেটা আমরা পেলাম থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার. ওকে, নাও ইঞ্জিনিয়ারিং ফেব্রিক্স বাই নন ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং. আমাদের ওভেন এবং নন ওভেন বা নিট বলি না কেন তার চেয়েও একটা বড় ফ্যাক্টর পড়ে আছে কিন্তু নন ওভেন. এই করোনা কালে নন ওভেন ফেব্রিকের কিন্তু প্রচুর ডিমান্ড. যে it is difficult to define the non-oven fabrics because the country-wise deformed definition non-ovens are available which have poor clearance with other. So a non-oven textile কি? Non-oven textile structure can be produced. আমরা কি জানি যে আমাদের ফেব্রিক তিন প্রকার তাই না, নিট, ওভেন এবং নন ওভেন. নন ওভেন গুলো কিভাবে তৈরি করা হয়? খোলা ফাইবার দিয়ে তৈরি করা হয়. সো বলা হচ্ছে নন ওভেন স্ট্রাকচার ক্যান বি প্রডিউসড বাই বন্ডিং, ইন্টারলকিং, ইন্টারমাইগলিং, pressing textile fiber in a combination by means of mechanical, chemical and technical and other combination, shortening, conventional fabric manufacturing process. So first the selection section decided about the wave formation manufacturing, second is the bonding and interlocking. মনে করো সহজ ভাষায় যদি বলি কিভাবে করা হয়, মনে করো অনেকগুলো তুলা একখানে দেওয়া হলো, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো. মনে করো এখানে তুমি এক লেয়ার কিছু তুলা দিলে, নিচে কিছু তুলা দিয়া, তো এখন তোমাকে এটা বন্ড করতে হবে. তো এখানে তুমি অনেক প্রকার পদ্ধতি ইউজ করে এখানে বন্ডিংটা করতে পারো. মনে করো একটা নিডেল নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছ, নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছ, উপর থেকে নিচে যাচ্ছ, ও নিচ থেকে উপরে নিচে নামছো. তো যার ফলে কি হচ্ছে, নিচের কিছু ফাইবার উপরে যাচ্ছে, উপরে কিছু ফাইবার নিচে আসতে আসতে নিচে, এভাবে কিন্তু তখন বন্ড সৃষ্টি হচ্ছে. সো বলা হচ্ছে the first section dedicated the fiber manufacturing and second section is bonding, interlocking of constituent fibers. So the layering of various waves one from another various fashions which decided on oven structure properties and measure কাল্টিপার্ট. তো এখন এই যে এটা হচ্ছে নন ওভেনের বেসিক স্ট্রাকচার, যে নন ওভেনটা সাধারণত ফাইবার গুলোকে একখানে করে প্রেস করে আমরা তৈরি করে থাকি, যেটাকে আমরা বলছি নন ওভেনের বেসিক পার্ট. তো এই নন ওভেনের স্ট্রাকচারটাকে যখন আমরা আরো চেঞ্জ করি তখন সেটাকে আমরা বাট বলে থাকি. যে বলা হচ্ছে ডিসাইড দ্য নন ওভেন স্ট্রাকচার প্রপার্টিজ টু দ্য মেজর এক্সটেন্ট ইজ কল্ড বাট. সো বাট প্রোডাকশন, বাট সম্পর্কে একটু জানবো. দেয়ার আর সেভারাল প্রসিডিউর বাট এন্ড মিট দ্য ইঞ্জিনিয়ারিং ডিমান্ড. তো এই যে বাটের মাধ্যমে অর্থাৎ আমরা বাট প্রোডাকশন করে আমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট গুলি প্রথমত বিশেষ করে নন ওভেনের ক্ষেত্রে আমরা বলছি. সো প্যারালাল লেইং, লেইং মানে কি বিছানো বা এই ধরনের. সো সুতার তুলাগুলোকে কিভাবে সুতাবো এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে. দ্য প্যারালাল লেইং ইজ দ্য বেসিক and cheapest and simplest way of butt formation. So in this system, number of cards and situated and above and another side by side slightly above the conveyor belt. Okay. আমাদের খুবই সময় কম, সরি আজকে বোধহয় শেষ হবে না, সামনের দিন আবার পড়তে হবে একটু. সো আমরা যদি বাট কি বলা হচ্ছে প্রথমত যে প্যারালাল লেইং. প্যারালাল লেইংটা কি হচ্ছে, মনে করো তোমরা গ্রামে খড় ইয়ে করছো না, খড় শুকাইছো না, বিষয়টা হচ্ছে যে এরকম খড়গুলো প্যারালালি দিব, খড় শুকাইছো যেটাকে বলা হচ্ছে, দিয়ে আমরা সেখানে স্টিচিং করব বা ননভেদ সৃষ্টি করব, সেটাকে আমরা প্যারালাল লেইং বা শোয়ানো বলছি. ক্রস লেইং বলা হচ্ছে ক্রসলিং. in order to resolve crosslaying waves from the butt, the cards and keep right angles to the main conveyor letting arm and card is
তো এটা আসলে আড়াআড়ি ভাবে দেওয়া হবে ফাইবার গুলো, যেখানে আমরা ক্রস লেইং বলছি। এন্ড ওয়েট লেইং বলা হচ্ছে টেকনিক অফ বাড ফর্মেশন ইনফ্লুয়েন্সড বাই দ্য পেপার মেকিং ইন্ডাস্ট্রি। Fibers are dispersed in water and water content is kept sufficient to prevent the aggregation, and this promotion blending of the fiber them successfully. So ভিজিয়ে যখন আমরা এই ধরনের ডিসঅর্ডার করছি বা ওয়াটার ডিসঅর্ডারকে আবার ওয়াটার করছি, সেটাকে আমরা ওয়েট লেইং বলছি। হ্যাঁ, পানির সাহায্যে যখন ফাইবার গুলোকে বিছাচ্ছি। তারপরে স্পান লেইং হতে পারে, বিশেষ করে ম্যানমেড এর ক্ষেত্রে বলা হচ্ছে দিস টেকনিক অফ দ্য বাড ফর্মেশন অলসো অফার্স দ্য শর্টেস্ট রুট, and this is include the extrusion of the filament for an extruder and during এটা সাধারণত আমরা কি ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং করেছি না, ঠিক সেরকম। the process started from feeding polymer chip, এখানে পলিমার চিপ দিব into the extruder and the feeds with the molten mass of the polymer are metering pump and then to group or spinneret which is required ফার্দার। দেখো আমাদের ম্যানুফ্যাকচারিং এর সময় কি ছিল, যে এখানে আমরা পলিমার চিপস গুলো দিব, পলিমার চিপস গুলো যখন এখানে স্পিনারের ভিতর দিয়ে বেরিয়ে যাবে, তো এখানে যখন আমরা গরম বাতাস দিব তখন এগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমরা নিচে সেগুলোকে কি করব, উইন্ডিং মানে কপিং বা ববিনে রাখবো বা কপিং করব। সো দ্য ড্রাইং প্রসেস অ্যাসোসিয়েটেড বাই হট এয়ার, তো এইটাকে আমরা কি করব, শুকাবো। হট এয়ার ব্লোন the system and fiber orientation is controlled by both direction and filament delivery tube. ওকে, সো স্পিনিং এর মাধ্যমে সরাসরি এইটার মাধ্যমে লেইং করা যায়, অর্থাৎ বিছানো যায়। তারপরে রয়েছে এয়ার লেইং এবং একই সাথে রয়েছে মেল্ট ব্লন। আমরা এয়ার লেইং আমি শুরু করছি। মামু এই হু ইজ টকিং হিয়ার প্লিজ স্যার মিউট করে রাখেন সবাইরে। ওকে, আমরা শেষের দিকে আমাদের আসলে আরেকটা ক্লাস লাগবে, সামনের ক্লাসে আমরা একই সাথে শেষ করব, আলোচনা করব, সাজেশন দিব এবং রেজাল্ট দেখব, সবকিছু মিলিয়ে সামনের একটা ক্লাস লাগছে আবু সাইদ। তো আজকের ক্লাসটা আমি আরেকটু করে শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের পরবর্তীতে আমার আরেকটা ক্লাস আছে। সো ওকে, আমরা এয়ার লাইভিং এবং মেল্ট ব্লোন পরে শেষ করে দিব। এয়ার লাইং যেটা হচ্ছে যে এয়ার লাইং সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা লেইং মানে কি বিছাবো বা নন ওভেন তৈরির জন্য। হ্যাঁ বলো। আচ্ছা, কথা না বলি, 2-4 মিনিট আছে, শেষ করে দিই। সো এয়ার লেইং সিস্টেম যেটা বলছে যে ক্যাপাবল অফ অফারিং দ্য ডিজায়ার্ড বার্ডেন সিঙ্গেল স্ট্রোক এন্ড, অর্থাৎ কি বলেছে, ফাইবার মাস প্যাকিং লাইটার ওয়েট এন্ড দেন লেইং ওয়েভ। সো দ্য সিস্টেম কনসিস্ট ওপেনিং এন্ড বেন্ডিং সাকশন এন্ড কুয়েট কিপ হোপার। আমরা সাধারণত যেটার ক্ষেত্রে করি, স্পিনিং মিলের ক্ষেত্রে হয়ে থাকে, সাধারণত আমরা এয়ারের সাহায্যে যখন ফাইবার গুলোকে লেইং করব তখন সেটাকে আমরা এয়ার লেইং বলছি। এবং মেল্ট ব্লোনও চলে যাচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে, কি বলবো, আমাদের ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং সময় আমরা জানি তিনটা প্রসেস। The melt blowing process is another permission method of manufacturing finer deniers. So in this arrangement, polymer is melted and extruded normally as the extrusion process, but through a relative large spinneret orifice. এটার মাধ্যমে দেখো এখানে দেখতে পাচ্ছি হট এয়ার, কোল্ড এয়ার, এটার মাধ্যমে ছেড়ে দিচ্ছি। শন পাপড়ি বানানো দেখছো না, শন পাপড়ি বানায় লাইগাস। So after completing the melting filtration, polymer may extrude out of the fiber spinneret and directly comes into the contact of very high temperature, and hot air is steam and assists the filament stretching up to the maximum event. So the staple fiber of very fine denier produce the away of the collected surface permeable conveyor to the butt as a spun line. ওকে, তো বাকিটা আসলে সামনের ক্লাসে পড়তে হবে, এটা এতগুলো শেষ করা যাচ্ছে না, যদিও তাড়াহুড়ো করে আসলে ভালোভাবেও হচ্ছে না। সো আমরা সামনের ক্লাসে বাকিটা শেষ করব।